প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 63। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। নাসির মঞ্জিলের পরিবেশ তখনও রমরমে, খুশির ঢল নেমেছে বাড়িতে যেন আজ। এত বছরের অনানিশা কেটে গিয়ে এক চিলতে খুশির জোয়ারে ভাসছে পুরো পরিবার। তাদের সেই খুশির ভাটা পড়ল না কোনোভাবেই, যেন তারা আর দ্বিগুণ হয়ে উঠল। রোমানা খাতুন পরিবার সহ এসেছেন। গত 5 বছরে অনেক কিছু বদলে গেছে। তুলি আর পলিও বিয়ে হয়েছে, স্বামী সন্তান নিয়ে তারা এখন বাড়িতে সেটেল, সুখে সাংসারিক জীবন কাটাচ্ছে তারা। সবার মধ্যে আরশের জীবনটা যেন বিশৃঙ্খলতায় মোড়ানো ছিল। এখন আরশের জীবনটাও সুসজ্জিত সুশৃঙ্খল হয়ে উঠতেই হলো। অতিথি বলতে তেমন কেউ নেই। নুসরাতের নানা বাড়ির লোক আসেনি আজ, আগামীকাল আসবে। রোমানারা খাতুন আসার পর আপ্যায়নে জেগে পড়ল সবাই। দু হাতে নাস্তার আয়োজন করতে শুরু করেছে। নাজমিন বেগমের মুখের ওপর থেকে হাসির দুটিই যেন সরছে না। ড্রয়িং রুমে লাগানো বড়সড় ফ্যামিলি ফটোটা সরিয়ে ফেলেছিল ইসরাত। নুসরাতের অ্যাক্সিডেন্টের পরে সেটাকে দেখলেও আরও বেশি যেন তার কথা মনে পড়তো। তা আবারও আহান এনে নিজ উদ্যোগে তার জায়গায় লাগিয়ে দিয়েছে। সুফি খাতুন পা তুলে বসেছিলেন চেয়ারের ওপর। খোশ গল্পে ব্যস্ত ছিল রোমানারা খাতুনের সাথে। আগের গল্পগুলোই করছিলেন। এবার আরশ নুসরাতের কথা আসতে সামান্য বিরক্তি প্রকাশ করলেন তিনি। ব্রিটিশনায় মোড়ানো কণ্ঠে বললেন, সেই যেহেতু এক হবে তাহলে এত নাটক সাজানোর দরকার কি ছিল? দুটোকেই পছন্দ করে, ভালোবাসা আছে, তাহলে সেসব মানতে এত নারাজি কেন? যেন জাত কমে যাবে। অল্প অনুভূতি প্রকাশ করলে বোঝবাই আরশ বেটা মানুষ, চাপা স্বভাবের মানুষ হয়তোই চাপা স্বভাবের। তারা তো এত সহজে ভালোবাসার কথা স্বীকার করে না। পুরুষালী একটা ব্যাপার স্যাপার আছে কি না? কিন্তু তুই তো মেয়ে মানুষ, সারাদিন পকর পকর করতেই থাকিস। তুই বলে দিলেই তো হতো। এত চাপা স্বভাব অনুভূতির ব্যাপারে এভাবে ভাবতে আমার বিরক্ত লাগছে। মেয়ে মানুষ হবে খোলামেলা বইয়ের মতো, জামাই মানুষের কাছে সঁপে দিবে তা না, নিজেকে প্রকাশ করতেও তুই তার কত ভাব দেখাস। দেখলি এবার কি হলো? দুটোর জীবন থেকেই 5টা বছর এমনিতেই গেল। লাভ হলো কিছু? যদি দুটো মিলেমিশে থাকতো তাহলে এতদিনে 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে যেত, বাচ্চাগুলো টুকটুক করে বড় হয়ে যেত। কি বলেন আপনি এ বিষয়ে বেআইন? রোমানারা খাতুন মাথা দোলালেন। সুফি খাতুনের মুখে পান সুপারি ঢোকালেন। টেবিলের বসা নুসরাতের দিকে তাকাতেই দুজনে একসাথে যেন মাথা শুইয়ে ফেলল। রোমানারা খাতুন বললেন, বিয়ের অনেক বছরও হয়েছে, তাড়াতাড়ি এবার সুখবর দিও। নুসরাত চোখ তুলে তড়াক করে তাকালো, ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কিসের সুখবর? সুফি খাতুন হাত উঁচিয়ে নুসরাতের বাহুতে থাপড় বসালেন। মুখ পুরি, সুখবর বুঝিস না? না বুঝি না। তুমি বলো কিসের সুখবর? রোমানারা খাতুন বললেন, নাতের ঘরের পুতির। এটা আর এমন কি বিষয়? আগামীকালের ভেতর এনে দিব। সুফি খাতুন এবার অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিভাবে? অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট এনে দিব। রুমানারা খাতুন বললেন, এভাবে কি চলে? এভাবে কে চাইছে? আমি আরশের অরুজাত সন্তান দেখতে চাচ্ছি। আর মোড়া ভেঙে উঠে বসলো নুসরাত। বসার ধরন খুব একটা ভালো না। গায়ে এখনো লেহেঙ্গা, দোপাট্টা কোথায় আছে বলা মুশকিল। চুলগুলো পাখির বাসার ন্যায় মাথার ওপর ঝাঁক বেঁধেছে। গলার আওয়াজ নিচু। রুমানারা খাতুনকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে চাইছেন কেন? আপনার বড় নাতনি বা নাতনির বইয়ের কাছে তো চাইতে পারেন। বিয়ের তো কম দিন হলো না। আমার বাবা এখন এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। সুফি খাতুন খোঁচা মারল সূক্ষ্মভাবে। ইন্টারেস্ট নাই বলতেই দেখবি বছর ঘুরতে না ঘুরতে আরো একটা কোলে নিয়ে ঘুরছে। নুসরাত ভেঙচি কাটলো, বললেই হলো, আমার অনুমতি ছাড়া একটা বাচ্চাও হবে না। রুমানারা খাতুন বলল, তার সময় হলে দেখা যাবে। সুফি খাতুন নুসরাতের দিকে চাপলেন, মুখ চোখে দুষ্টুমি রেখে নুসরাত সরে গেল দূরে। উনি আরো বেশি আগালেন, বললেন, শোনো, বাসর নিয়ে কিছু কথা বলি তোকে। নুসরাত সরে গেল আরেকটু, বলে, শুনতে ইচ্ছুক নই। আরে শোন, এসব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অভিজ্ঞতা বা পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। তোমার নাতিকে গিয়ে দাও গিয়ে। দূর, এসব বলে আছে নাকি? আয় তোকে শিখিয়ে পড়িয়ে দেই। নুসরাত সরতে গেলেই সুফি খাতুন চেপে ধরলেন তাকে। রুমানারা খাতুনকে বললেন, বেআইন, ওদিক থেকে এসে চেপে বসুন, একটু পরামর্শ দেওয়া জরুরি, এমন তিরিং বিরিং করা মেয়ে মানুষকে। রুমানারা খাতুন ঘুরে এসে বসলো নুসরাতের অপর পাশে। পেছনে এসে দাঁড়ালো আমিরা। খেয়াল করতেই নাকি যেন কান পেতে দাঁড়িয়ে আছে কথা শোনার আশায়। নুসরাত উঠতে চাইলেও চেপে ধরে দুজনে রাখলেন তাকে।
ত্যক্ত মেয়েলি গলায় স্বরে ভাসলো, আরে ভাই কি বলবে আমাকে? আমি জানি ভাই, এরা কারা? একজন অ্যাডাল্ট মেয়েকে এসব ভাষা সম্পর্কে জানাচ্ছে। শুনুন তো। সুফি খাতুন সরলেন না, উল্টো চেপে ধরে বিস্তারিত বলতে শুরু করলেন। নুসরাত মুখ চেপে দেখে বোঝা গেল বিরক্তিতে ফেটে যাচ্ছে। দীর্ঘ 10 মিনিট ভাষা সম্পর্কে আলোচনার পর গলার আওয়াজ আরো নিচু করে জাগালো সুফি খাতুন। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু পিছু দেখতেই ভুলে গেলেন। নুসরাত থমকানোর প্রচেষ্টায় চালালো অনেক, তবুও থমকাতে পারলো না দুই ভাষার বিশেষজ্ঞদের। স্বামী স্ত্রীর অভ্যন্তরে বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের কথা বলতে লাগলো অনায়াসে। নুসরাতের বমির উদ্বেগ হলো, চোখ দুটো বুঝি ছিছি করছে। রোমানারা খাতুন শেষে কিছু একটা বলতেই গলগতকরণ করতে পেট চেপে ধরে ওয়াক করে উঠল সে। ঠেলে সরিয়ে দিয়ে হতে যাবে, এর মধ্যেই দেখা গেল ড্রয়িং স্পেস থেকে বেসিনে যেতে হড়বড়িয়ে বমি করছে আমিরা। নুসরাত নিজের অবস্থায় শোচনীয় দেখে চোখ দুটো লাল হয়ে গেছে। বারবার পেট ঠেলে বমি নিয়ে আসছে। সে নিজেও ছুটলো উপরের দিকে। পেছনে বসা সুফি খাতুন আফসোসের সুরে বলল, এদের কি হবে আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রী অন্তরঙ্গ বিষয়ের কথা শুনে এভাবে বমি করে ভাসিয়ে দিচ্ছে। আশ্চর্য, আশ্চর্য। রমনারা খাতুন ঠোঁট টিপে হাসলেন। সুফি খাতুন বললেন, আশা ছেড়ে দিন, এত তাড়াতাড়ি আরশের অভিজাত সন্তান আসবে বলে মনে হচ্ছে না। রমনা খাতুন একই সুরে সুফি খাতুনকে বললেন, আপনিও আশা ছেড়ে দিন, আপনার আহানের অভিজাত সন্তান এত তাড়াতাড়ি আসছে না। অবস্থা ভালো না। ঘড়ির কাঁটে 8:32। আমিরা তখন বমি করতে করতে অবস্থা নাজেহাল। রোহিণী বেগম বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে দেখে এগিয়ে গেলেন দৌড়ে। হাইপার হলেন, আরে আরে কি হয়েছে, এই অবস্থা কেন তোমার? আমিরা উত্তর দেওয়ার সময়টুকু পেল না, অনবরত বমি চলছে তার। চেয়ারে বসে আরাম করে পান সুপারি খাওয়া সুফি খাতুন বললে, মনে হয় সুখবর আসতে চলেছে। সৌরভী কিচেন থেকে গলা উঁচিয়ে আওয়াজ বাড়িয়ে বলে, কার? আপনার? চেতে গেলেন বয়স্কা। বলল, চুপ, আমার আসবে কেন? আমার কি এখনো সময় আছে? আমিরা টু শব্দটুকু করলো না, মুখে পানি ছিটা দিল। রোহিণী বেগম তাকে সোফায় নিয়ে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমিরা, পেট খারাপ লাগছে? আমিরা উত্তর দিল না। সুফি খাতুন বললেন, জামায়াতের সম্পর্কে বলছিলাম, বিস্তারিত শুনে এই মেয়ে এভাবে বমি করছে। সুফি খাতুন থামলেন। রোহিণী কিছু বলবে, তাকে থামিয়ে দিয়ে পরপর আবারও বললেন, বয়স কত তোর? বিয়ে হয়ে বাচ্চা হওয়ার সময় এসে যাচ্ছে, এখনো এসব বিষয়ে বমি করে ভাসাচ্ছিস? আমরা তো এমন করলাম না কখনো। ঝর্ণা বেগম শাড়ির আঁচল হাতে মুছতে মুছতে এগিয়ে আসলেন। ফুপি, সবার মস্তিষ্ক একরকম না। আমি আপনি বিষয়টা যত সহজে মেনে নিতে পেরেছি, ততটা সহজে অন্য কেউ মেনে নিবে এমন ধারণা করা ভুল। সবার গুরুত্ব তো সমান না। ঝর্ণা বেগমের কথার মধ্যে যেন চোখ মুখ উল্টে বমিতে ভাসিয়ে দিল আমি ড্রয়িং রুম। ওপর থেকে ভেসে এলে নুসরাতের ওয়াক শব্দ। ঝর্ণা বেগম রোহিণীকে পরিষ্কার হওয়ার কথা বলে আমিরাকে নিয়ে ছুটলো সৈয়দ বাড়িতে। গা ছেড়ে দিল মেয়েটা। বাড়ির সদর দরজা ঠা করে খোলা। বাড়িতে কারোর নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে, তাই সদর দরজা খোলা নিয়েই মাথা ঘামালো না। আমিরাকে তার রুমে পৌঁছে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে আসো যাও, আমি নিচে আছি, ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দাও, দেখবে সব ফ্রেশ হয়ে লাগছে, উল্টাপাল্টা চিন্তা বের হয়ে যাবে। আমিরা কথা শুনলো। ঝর্ণা বেগম তোয়ালে এনে দিলেন। বাথরুমে দরজা ভেজালো। ভেতরে ঢুকতেই সিটকিনি লাগিয়ে দিল আমিরা। কাপড় রেখে যে না ঘুরতে যাবে অমনি চোখ বুজে বাথটবে আহান শুয়ে আছে, শীষ বাজাচ্ছে নিজ মনে, খেয়াল নেই আমিরা দাঁড়িয়ে। রোমানারা খাতুনের ফিসফিস করে বলা কথাটুকু আবারও বেজে উঠল তার কানে। গভীর কণ্ঠস্বরে যেন প্রতিধ্বনিত হলো, স্বামী যখন ধীরে ধীরে সান্নিধ্য এগিয়ে আসবে তখন তোমাকেও। আমিরা তড়াক করে চোখ বন্ধ করে নিল, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। আহান যখন দেখলো তার দিকে তাকিয়ে ভূতের মতো ভয় পাচ্ছে আমিরা, সে নিজেও চোখ মুখ কুচকে তাকালো। বাথটব থেকে উঠে পা বাড়াতে যাবে অমনি নিষেধ করলো, আগাবেন না। আহান কানে তুলল না। বাথটব থেকে উঠে 2 পা আগালো ধূপধাপ করে। এরই মধ্যে ধারাম করে শব্দ। অবাক হওয়ার সময় পেল না আহান। সেন্সলেস হয়ে বাথ গ্রিনেড রাইলসে মেঝেতে পড়ে গেছে আমিরা। হাত পা কাঁপছে থরথর করে, ভয়ে মুখটা ফ্যাকাশে। আহান কপাল কুঁচকে ছোট ছোট অবিচেতন দেহটা কোলে তুলে নিল। মেঝেয় ভিজে থাকা কাপড় কিছুটা বিরক্ত করে তাকে নিয়ে শুয়ে দিল তাকে। ওড়নাটা বাথটবের মেঝেতেই পড়ে গড়াগড়ি খেলো। সাথে আমিরার গায়ের বাকি কাপড়গুলো গড়াগড়ি খাচ্ছিল বাথটবের মেঝেতে। নুসরাত লেহেঙ্গা খুলে রেখে বিছানার ওপর। সারা গায়ে তার ব্যথা হচ্ছে, লাল লাল র্যাশ হয়ে গেছে স্কিনেও। হিটার অন করে বিছানায় গা এলিয়ে দিয়েছে সে। নাসির সাহেবের দেখা গেল দরজার সামনে। বাবাকে দেখতে নুসরাত উঠে বসলো। হুইল চেয়ার ঠেলে ভেতরে আসতেই নাসির সাহেব বললেন, শরীর খারাপ লাগছে, শুয়ে থাকো।
কম ধকল যায়নি তো? নুসরাত তবু উঠে বসলো, শুনল না। নাসির সাহেব বেডের পাশে এসে দাঁড়ালেন, ঠোঁটে হাসি। নুসরাতের জীর্ণ হাত দুটো মুঠোয় পুরে হাসলেন। বিগলিত সেই হাসি দেখে নুসরাত নিজেও হাসলো। নাসির সাহেব বললেন, তুমি খুশি তো নুসরাত? নুসরাত উত্তর দিল না, তাকিয়ে রইল বাবার দিকে। নাসির সাহেব বললেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি বেঁচে আছো ভাবতে আমার শ্বাস বদ্ধ হয়ে আসছে খুশিতে। কেন যেন মনে হয় এটা স্বপ্ন, ঘুম ভাঙলে সব শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো আমার স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বাস করে কঠিন। নাসির সাহেব মুচকি হাসি দিয়ে মাথা ঝোঁকালেন, বলেন, আমি তো জানতাম আমার ইসরাত চাপা স্বভাবের, সে নিজের অনুভূতি স্বীকার করতে লজ্জা পায়, কিন্তু আমার নুসরাত তো যে এমন না। সে তো অনায়াসে যা ইচ্ছা তাই বলে দেয়। তাহলে তুমি চুপি স্বভাবের হলে কিভাবে? নিজের মনে কিভাবে কেন কথা চেপে রাখলে? নুসরাত উত্তর দিল না, শুধু হাসলো। নাসির সাহেব নিজের হাসি টুকু সাথে মেয়ের হাতের মুঠো শক্ত করে চেপে ধরে জীর্ণ ছোঁয়ার, কথা দাও আর কখনো এমন কথা বলবে না, কোনো কথা ভেতরে চেপে রাখবে না। নুসরাত এক হাত রাখলো নাসির সাহেবের হাতের ওপর। ইসরাত এগিয়ে আসতে আসতে টিটকারি মারল, বা আমাকে ছাড়াই বাবা মেয়ের আবেগ কোনো সময় চলে যাচ্ছে, আমাকে ভুলে গেলে আব্বু? নাসির সাহেব ইসরাতের কথায় শব্দ করে হাসলেন, বললেন, তোমার কথা আমি ভুলে যাব কিভাবে বলো? তোমার জন্য প্রথমবার আমি বাবা হওয়ার অনুভূতি জানতে পেরেছি। তুমি তো আমার একজন বাবার বিগ অ্যাচিভমেন্ট। তুমি ছাড়া আমি তো কেউ না ইসরাত। ইসরাত এসে বসলো বিছানায়। নাসির সাহেব বললেন, আমি চাইতাম তোমরা ভালো থাকো, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। ছোটবেলা থেকে তোমাদের আমি কি বলতাম মনে আছে? ইসরাত নুসরাত একই সাথে বলে উঠল, ভদ্র মহিলা হয়ে ওঠো, ভদ্র মহিলাদের মতো আচরণ করো। নাসির সাহেব বললেন, কেন বলতাম আমি কথা? আমি জানি না, তবুও আমি চাইতাম তোমরা ভদ্রমহিলা হয়ে ওঠো। ইসরাত ভদ্রমহিলা হয়ে উঠলেও নুসরাত হয়ে ওঠেনি, আমি মেনে নিয়েছি। এটাই হয়তো আমার বিশেষত্ব। সবাই ভদ্র হলে তো আর হবে না, কাউকে তো দোষীপনা করতেও হবে। সেই দোষীপনা হয়ে ওঠার জন্য জানোই আমার এই মেয়েটা গড়ে উঠেছে। তোমাকে নিয়ে হাজারো বিষাদ মন খারাপের মাঝেও আমার কিছু আসে যায় না। হাজার খারাপ হলেও তুমি আমার মেয়ে, তুমি আমার সন্তান, আমার জীবনের অমূল্য সম্পদ, তুমি আমার মা। এর থেকে বেশি আর কি চাই আমার? কথাটুকু বলেও মুচকি আসলেন যেন নাসির সাহেব। তুমি আমার কাছে সবসময় সেরা, তুমি সবার সেরা, তুমি কখনো কষ্ট পেও না। আমি চাই দুনিয়ার সব সুখ তুমি আর ইসরাত পাও। তোমরা দুজন আমার হৃদয়ের এক অংশ জুড়ে আছো। তোমাদের কিছু হলে আমি ভেঙে চুরে চুরমার হয়ে যাব। কখনো কষ্ট পেলে ভুল কাজ করবে না, কোনো খারাপ কাজ করবে না, নিজের সাথে নিজেকে আঘাত করবে না। কষ্ট পেলে বাবার কাছে চলে আসবে, বাবা ভালোবাসবো তোমাদের। বাবা কতটা ভালোবাসি তোমরা তো জানো, খুব করে ভালোবাসে বাবা তোমাদের। তোমরা না থাকলে বাবার জীবনটাও রঙহীন। বাবা তোমাদের ভালোবাসে, তোমাদের ছাড়া তার পৃথিবীটা পানসে। সে তোমাদের ছাড়া এক মুহূর্ত শ্বাস নিতে পারে না। তোমরা ছাড়া আর কেউ নেই যে তার, বুঝেছো? কেউ না মানে কেউই না। নুসরাতের হাতটারও শক্ত করে মুঠোয় চেপে ধরলেন ভদ্রলোক। তুমি আর কখনো নিজের থেকে বিপদ আমন্ত্রণ করবে না, যাই হয়ে যাক। এবার ভাগ্যের জোরে ফিরে এসেছো, তাই বলে যে আরেকবার আল্লাহর কাছে সেই সুযোগের নিশ্চয়তার কি? যেখানে নিজের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেখানে ভাগ্যের উপর বিশ্বাস ভুলেও তুমি সেই পদক্ষেপ নিতে চেও না। বিপদে ঝাঁপ দিতে যাবে না, শুনেছ বাবার কথা? না শুনলে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে ছাড়া বাবার কেউ নেই। তোমরা আমার সব, তোমরা দুবোন আমার পৃথিবী। এই কথাটুকু দয়া করে তোমরা দুজনে মাথায় রাখবে। তোমাদের মুখ চেয়ে আমি বেঁচে থাকি। তোমাদের কিছু হলে আমার কি হবে? সোহেল সাহেব নামাজ শেষ করে নাসির মঞ্জিলে প্রবেশ করতেই ঝড়ের গতিতে কেউ একজন এসে জড়িয়ে ধরলো তার গা। অবাক হলেও কে এসে জড়িয়ে ধরেছে তার গা। আরে খাওয়ার মতোই সময় পেল না যেন ভদ্রলোক। দু পা পিছ হয়ে গেল মুহূর্তেই, চোখে মুখে বিভ্রান্তির ছাপ। এত বছর পর ছেলে হয়ে এসে জড়িয়ে ধরেছে, মস্তিষ্ক অসর হলো কিছুটা। এত বছর পর ছেলে নিজ থেকে এসে জড়িয়ে ধরাই যেন সোহেব সাহেব হেসেই ফেলল। ঠাট্টা করে বললেন, বউ পাওয়ার খুশিতে আজমল আলী ছোট নাতি কি পাগল হয়ে গিয়েছে?
আরও একবার পাগলা গারো দেখে ঘুরে আসতে চায়। আরুষের কাছ থেকে উত্তর আসলো না, স্বাভাবিকের তুলনায় একটু দেরিতে। বাবাকে জড়িয়ে ধরে রেখে বলল, দ্বিতীয়বার পাগলা গারোতে যেতে সমস্যা নেই যদি নুসরাত নাসির সাথে যায়। সোহেদ সাহেব পিঠ চাপড়ে দিলেন। হেলাল সাহেব তা কোনো শখে। এত বড় ঝাপটা মেনে নিতে পারছেন না তিনি। ওনাকে আরেকটা ঝাপটাও হয়তো নুসরাতই দিল। আরও সরে দাঁড়াতেই নুসরাত এসে জড়িয়ে ধরলো। দ্বিতীয়বারের মতো ঝাপটা খেলো। শক্ত হয়ে গেলেন তিনি। নুসরাত শুধালো, বড় বাবা, আপনাকে একটা চুমু খেতে পারি? ভদ্রলোক নিজে থেকে উচ্চতায় খাটো মেয়েটার দিকে তাকালেন, চোখ দুটো বিস্ময়। তাকে চূড়ান্ত থেকে চূড়ান্ত পর্যায়ে বিস্ময় দিয়ে নুসরাত অনুমতি তোয়াক্কা না করে ক্লিন সেভ করা গালে চুমু বসালো শক্ত করে দুটো। হেলাল সাহেব বেড থেকে দূরে সরে আসতে আসতে প্রশ্ন করলো, কি স্কিনে অ্যাপ্লাই করেন? এত ভালো স্কিন? খ্যাক করে উঠলেন তিনি। কি করব ব্যবহার? কিছু করি না। সোহেব সাহেব বললেন, আরুষের বিয়ে উপলক্ষে আজ সকালে আমি নিভিয়া লাগাতে দেখেছি, ডোলে ডোলে। হেলাল সাহেব চোখ পাকিয়ে তাকালেন, বললেন, হ্যাঁ বললেই তো লাগিয়েছি। তুই চোখে দেখিস ঠিকমতো, আমার স্কিন এমনিতেই ভালো, কিছু লাগাতে হয় না। হেলাল সাহেব কথা শেষ করতে লিপি বেগম এসে হাজির হলেন। তারা দিলেন সবাইকে, খাবার খেতে বসো, অনেক রাত হয়েছে। হেলাল সাহেব ভাবলেন নুসরাত এই দৌড় দিবে খাবার টেবিলের দিকে, হামলে পড়বে খাবারের ওপর, কিন্তু তাকে অবাক করে দিয়ে দৌড়ালো না। তার মতো হেঁটে হেঁটে ড্রয়িং রুমের দিকে গেল। নাসির সাহেব হুইল চেয়ার নিয়ে এসে দাঁড়ালেন। পেছনে ইসরাত দাঁড়ানো। নাসির সাহেবের সাথে চোখাচোখি হতে অপরাধবোধে চোখ সরিয়ে নিলেন ভদ্রলোক। সোহেব সাহেব হেলাল সাহেবের পাশ ঘেঁষে যেতে যেতে, অনেক বছর তো হলো রাগ অভিমান, এবার এসব শেষ করুন। রাগ অভিমান কি কিছু বয়ে নিয়ে আনে না তো, সম্পর্ক শেষ করে দেয়, গোড়া করে দেয়। আপনি নিজেও জানেন মেজো ভাইয়ের দোষ কখনোই ছিল না। আব্বা যদি এই বিয়েতে না পড়তেন তাহলে উনিও অবশ্য বলতেন না। আপনি ভাইয়াকে বের করতে বলেছিলেন বাড়ি থেকে, হয়তো বা আব্বা বিয়ে পড়িয়েছে তাই। ভাই চলে গেল, আজ পর্যন্ত এ বাড়িতে পা রাখেনি। আম্মা মারা গেল, তবেও উনি গেলেন না। আপনি না হয় এবার এগুলো মিটমাট করুন। বাচ্চাগুলো বড় হয়েছে, তাদের এখন সংসার হবে। কিছুদিন পর জাইন আরসের ঘরে সন্তান হবে। আপনাদের দুজনের নাতি নাতনি আসবে। তারা এসে দেখবে কি তাদের নানা দাদা কথা বলে না একে অপরের সাথে? কি না কি দাদা ভেবেই যেন তারা দুঃখিত হবে। আর কদিন এভাবে জীবন চলে না কখনো বড় ভাই। রাগ গোসা রাখুন, এসব আর কদিন চেপে রাখবেন? হেলাল সাহেব সোহেদ সাহেবের কথা উত্তর দিল না। এক পা দুপা করে এগোলো নাসির সাহেবের দিকে। নাসির সাহেব এতক্ষণ তাকিয়েছিলেন, এবার চোখ সরিয়ে নিলেন। হেলাল সাহেব দাঁড়ালেন তার সামনে। চোখাচোখি হলো দুজনের। তু শব্দটিও হলো না দুজনের মুখ দিয়ে। অনেকক্ষণ চুপ করে রইলেন দুজনে। ঘড়ির কাঁটায় সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটায় ঠেকলো। দু ভাই তখনও তাকিয়ে, বহু বছরের রাগ অভিমান অভিযোগগুলো পানি হয়ে গেল সময় নিয়ে। ইসরাত নাসির সাহেবের হাত চেপে ধরতেই তিনি উঠে দাঁড়ালেন তার গায়ে ভর দিয়ে। হেলাল সাহেব দু হাত মেলে ধরতেই অনেক বছর পর দু ভাই গলা মেলালেন, বুক জড়িয়ে ধরলেন একে অপরের। ভাইদের মিলনে সবাই যেন নির্বিশ্বাস চোখে তাকিয়ে। বাড়ির মহিলাদের চোখেও পানি দেখা গেল। ইসরাত তখনও বাবাকে ধরে রেখেছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে লাঠি নেয়। জায়ানকে দেখা গেল তার পাশে দাঁড়ানো। নুসরাত টেবিলের ওপর এক ঠ্যাং তুলে বসে আবারও তা নামিয়ে নিল। আগের স্বভাব এখনো পাল্টায়নি, সময় লাগছে তার অনেক কিছু বদলাতে। গরুর গোস্ত এক টুকরো মুখে তুলে চিবিয়ে আরাম করে, তারপর আবারও আরেক টুকরো। দুজনকে জড়িয়ে ধরে দুঃখ বিলাস চলল অনেকক্ষণ। নুসরাত এত ইমোশনাল দৃশ্যপট যেন মেনে নিতে পারল না। চোখ সরালো, সরিয়ে প্লেটে নিজের মতো করে নিচে খাবার বাড়তে লাগলো। এরই মধ্যে একে একে এসে বসতে দেখা গেল বাড়ির সকলকে। হেলাল সাহেবকে এক পাশে, নাসির সাহেব অন্য পাশে ইসরাত। ইসরাতের পাশে জাইন বসলো। নুসরাত নিজের মতো করে এক কোণে বসা। সে কারো দিকে ধ্যান দিল না। খাবার খাওয়ার সময় কারোর বিন্দুমাত্র ধ্যান দিতে তার ইচ্ছা করে না। তার ডান পাশের চেয়ারটা টেনে বসলো বাপাস আরস, বাপাসে বসেছে ইরহাম। আহান আর আমিরাকে খাবারের টেবিলে আশেপাশে দেখা গেল না কোথাও। রোমানারা খাতুন বসলেন হেলাল সাহেবের মুখোমুখি চেয়ারে। খাবার বেড়ে দিলেন আজ হেলাল সাহেব। সবাইকে উদ্দেশ্য করে বললেন, ঝর্ণা, নাজনিম, রোহিণী, লিপি, তোমরাও বসে যাও। সবাই যেন ফাঁকা হাতে ডাইনিং টেবিলে ভরপুর করে উঠল। চেয়ার কম পড়ায় অনেকে বসলো সোফার ওপর। সুফি খাতুন আরসকে ডিঙিয়ে নুসরাতের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, কি বলেছিলাম মনে আছে? নুসরাত দাঁতের দাঁত চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরস নুসরাতের হাত থেকে চামচ নিয়ে প্লেটে ভাত বেড়ে দিতেই প্রথমে জিজ্ঞাসা করলো, আর দিব? নুসরাত মানা বলল, আর কি না। গরুর গোস্তের বাটিটা টেবিল থেকে টেনে আনলো সে। নুসরাত প্লেটে গোস্ত তুলে নিতেই সুফি খাতুন বলল, একদিনেই দেখি বইয়ের গোলাম হয়ে গেছিস। আরস ভুরু উঁচিয়ে বলল, গোলাম? শুধু গোলাম দাদি?
তাহলে তুই বইয়ের পুতুল কুত্তা হয়ে যেতে চাস? তাহলেও সমস্যা কোথায়? বিয়ে হতেই মাথায় চড়াচ্ছিস। কে মাথায় তবলা বাজাবে তোর? বাজালেও সমস্যা নেই, বাজাক না, আমার মাথায় তো বাজাবে। সুফি খাতুন নিজে একবার বিড়বিড় করলেন, মুখ ফিরে নিলেন আর চাল গছিয়ে মাংসের এক পিস নিয়ে নিজেই মুখে পড়ল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, স্লাইড বেশি আর দিব, খেতে পারবি? সমস্যা নেই, দিন। শিওর খেতে পারবি তো? নুসরাত নাক মুখ কুঁচকে চূড়ান্ত করলো। আরশিয়ের আশিক টাইপের কাণ্ড দেখে মেনে নিতে কষ্ট হলো, মাথা ঘোরাতে শুরু করলো। তবুও নিজের মনকে শান্ত করলো। হ্যাঁ খেতে পারবো, আপনি দিন। হেলাল সাহেব বললেন, সোহেদের মেয়েটাকে বিয়ে দিয়ে যেতে চাচ্ছি। শাহেদ, ভালো কোনো ছেলে সন্দেহ থাকলে বলিস তো নাসির। হেলাল সাহেবের কথায় জড়তা নিয়ে নাসির সাহেবদের দিকে। দীর্ঘদিনের দূরত্ব দুজনের মধ্যেই জড়তা এসেছে। সময় নিয়ে বললেন, ঠিক আছে। শোয়েব সাহেব আগ বাড়িয়ে বললেন, সৌরভীর ভাই তো আছে, আমাদের সোসাইটিতে দেখতে পারেন। ছেলেটা ভদ্র সভ্য, কিন্তু অর্গানাইজেশন অ্যান্ড ইভেন্ট হোস্টেলে কাজ করে, বেতনও ভালো, কোয়ালিটিফাই একটা ছেলে। আপনি চাইলে কথা বলে দেখতে পারি নিজাম চাচার সাথে। কথা শেষে সোয়েব সাহেব সরাসরি সৌরভীর দিকে তাকালো। সে মাথা ঝুঁকিয়ে খাচ্ছিল। কি বলো তুমি মা, তোমার কোনো সমস্যা আছে বিষয়ে? সৌরভী মাথা তুলে তাকালো তড়িঘড়ি। সুফি খাতুন ফোরন কাটলেন, ছোট মানুষ ও কি বোঝে এসব বিষয়ে? সোয়েব সাহেব বললেন, ফুপি ওর অনুমতি নেওয়া জরুরি, যেহেতু ওর ভাইয়ের বিষয়ে কথা বলা হচ্ছে। ছোট মানুষ বড় মানুষ বলতে কিছু নেই। নুসরাত, ইসরাত, আহাম, মোমো, ইরহাম, প্রত্যেকটা মানুষের অনুমতি জরুরি। বাড়ির বউ হিসেবে তাদের মতামত আমাদের নেওয়া বেশি জরুরি। সৌরভী অপ্রত্যাশিতভাবে প্রশ্নে ভরকেছে, তাই তলতলিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনারা যা ভালো বোঝেন। এবার রোহিণী বেগম কথা তুললেন, বললেন, ভাবি বলেছেন মোমোর কথা। লিপি বেগম জিজ্ঞাসা করলেন, কোন ভাবি? খোলাসা করতে এবার ভদ্রমহিলা বলল, একে একে সব কথা। ওনাকে নাকি মোমোকে মাহাদির জন্য ভীষণ পছন্দ। এখন ছেলে মেয়ে রাজি হলে কথা আগানোর কথা ভেবেছে। মোমো তো অনেক বয়স হয়েছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। মাহাদির চোখের সামনে বড় হয়েছে, ওদের বিয়ে দিয়ে দিলে তো কোনো সমস্যা হবে বলে মনে হয় না। মোমো কিছু বলতে যাবে, ঝর্ণা বেগম চোখ পাকিয়ে থামিয়ে দিলেন। হেলাল সাহেব বললেন, আগেরবারও আমি এই বিষয়ে কথা বলেছিলাম, মোমো রাজি হয়নি, এবার রাজি হবে তো? ওরা রাজি হলে আমরা তো জোর করে ওরা রাজি না হলে আমরা তো জোর করে বিয়ে দিতে পারবো না মতের বিরুদ্ধে। ঝর্ণা বেগম ঝটপট বললেন, ও রাজি হবে না কেন? আপনারা তো ভালোই সিদ্ধান্ত নেবেন, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই মেনে নিবে। হেলাল সাহেব মোমোর দিকে তাকাতে অসহায় চোখে দুটো লুকিয়ে ফেলল। অনুমতি দেওয়ার ভঙ্গিতে হেলাল সাহেবকে শুধরিয়ে, আমি কথা আগাবো মোমো? মোমো না করার উদ্দেশ্যে তৎপর হতেই চেপে গেল। এবার আগে মগজ ধুলাই করেছে দুইজা মিলে। তার ছোটবেলার আত্মকাহিনী শুনিয়েছে, কিভাবে পেলে পুষে বড় করেছে। এখন বড় হয়ে তাদের কথা না শুনলে সেই প্রমাণ কি আর থাকবে? দিবে ভাঙা কুটুম হারাম হয়। সেই ইমোশনাল ব্ল্যাকমেলের ফলে হৃদয় যেন নরম হয়েছে মোমোর। মাথা দোলা চাপা দিল কথাগুলো। বলল, আপনারা যা ভালো বুঝে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নিব, আর কোনো দ্বিমত নেই। সোহেব সাহেব শুধালেন, কোনো পছন্দ আছে? মোহাম্মদের পাশে মাথা দোলায়। সবাই হাসি মুখে সরিয়ে নিল দৃষ্টি। তারপর আলোচনায় ব্যস্ত হতে কীভাবে যেন শাহেদ খানের কাছে বিষয়টা নিয়ে। ড্রয়িং রুমে থাকা ঘড়িটার শব্দ জানিয়ে দিল প্রায় 1টা বেজে গিয়েছে। একে একে সবাই ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। নুসরাত চেরিফল খাচ্ছিল। সোহেব সাহেব আকস্মিক তার হাতের মুঠোয় ক্যাশ করে নিতে টাকা ধরিয়ে দিল। চোখ দুটো তুলে তাকাতেই ক্যাশ নেই, এইগুলো ছিল। হঠাৎই তোর সব হলো। নুসরাত হাতে টাকাগুলো গুনে দেখলো, 15,000 টাকা। খুচরো কিছু পয়সাও আছে, সেগুলো হিসাব শেষে পকেটে পড়লো। হেলাল সাহেবকে জড়তা নিয়ে এবার নুসরাতের দিকে তাকাতে দেখা গেল চোখ ফিরে নিলেছে তিনি। তারপর এগিয়ে আসতে সময় নিল হেঁটে। কার্ড এগিয়ে দিল তার দিকে। ভুরু উঁচিয়ে নুসরাত জানতে চাইল, সালামি তোর কত টাকা আছে? কার্ডটা হাতে নিতে নিতে শুধালো সে। হেলাল সাহেব বললেন, নিজে চেক করে নিস। বলা শেষ হতে নিজেই চলে গেল। রোহিণী বেগম আর ঝর্ণা বেগম তারা দিলেন সবাইকে ঘুমাতে যাওয়ার জন্য। সৌরভীকে উদ্দেশ্য করে বলল, সৌরভী যাও, ওকে রুমে নিয়ে দিয়ে আসো। সৌরভী এসে নুসরাতের হাত ধরতেই সে মানা করলো, হাত ছাড়িয়ে নিল আলগোছে মেয়ের হাত থেকে। বলে, সমস্যা নেই, আমি পারবো। সুফি খাতুন এগিয়ে আসলেন, কানের কাছে ফিসফিস করে বলল, যা বলেছি মনে আছে তো? ওই যে ওই বিষয়টা একদম ভুল করা যাবে না, ওইটা কিন্তু টপ সিক্রেট, ওইটা ভুল করলেই শেষ। চোখের ইশারায় কিছু একটা বোঝালো। নুসরাত কপাল কুঁচকে ফেললো, বলল, তুমি বাসন নিয়ে পড়েছো কেন এভাবে?
নিলিপ্ত কণ্ঠস্বর বয়স্কার। তোরা তো আমার প্রথম পদক্ষেপ শুনবি না, আমাকেই তো অভিজ্ঞতা হিসেবে তোদের পথ দেখাতে হবে। সুফি খাতুন ওরা কিছু বলতে যেতে নুসরাত তার কথা কানে তুলল না, ধূপধাপ পা ফেলে দৌড়ালো। দৌড়ে গিয়ে রুমে ঢুকতেই এক পাশে আরশ দাঁড়িয়ে, অন্য পাশে রোহিণী বেগম দাঁড়িয়ে মূর্তির মতো। আরশের সাথে চোখাচোখি হতেই চোখ দ্রুত সরিয়ে নিল সে। সেকেন্ড কয়েক কাটলো। রোহিণী বেগম বললেন, ঘোমটা দিয়ে বসো নুসরাত আম্মা, আরশ আব্বা এসে ঘোমটা তুলবে। নুসরাত একটা শ্বাস ফেলল, নাক মুখ কুচকালো, কপালে পুড়ে যাওয়ায় অংশ এত যে আর একটু গভীর হলো ক্ষতটুকু। তার নাক মুখ কুচকালে ঠেকলো ভদ্রমহিলার নিকট। টেনে নিয়ে গেল রোহিণী বেগম, বসে দিলেন বিছানার উপর, লম্বা দোপাট্টা দিয়ে মুখটা ঘোমটা দিলেন। রুম থেকে বেরিয়ে এসে যেতে যেতে, আরশ আব্বা ঘোমটা তুলে ফেলুন তাড়াতাড়ি, বইয়ের চাঁদ মুখটা দেখুন। দরজা আটকে দিতে সৌরভী ইরহাম দাঁড়িয়ে, দুজনে গিয়ে দ্রুত উঁচাতে ইরহাম বলল, কিছু বকশিস দিন ভাউ, এত কষ্ট করলাম আপনার বিয়ে নিয়ে। আরশ দরজা লাগাতে লাগাতে বলল, আগামীকাল দিব। ইরহাম মেনে নিল। সৌরভীকে বগল দাবা করে নিয়ে চলে গেল নিজের রুমে। দরজা আটকে এসে আরশ গায়ের পাঞ্জাবিটা খুলে কাউচের ওপর রাখলো। গায়ে রইল শুধু একটি ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। ধীর পায়ে নুসরাতের দিকে এগিয়ে এসে বসলো। নুসরাত তখন বলল, আরশ ভাই, ঘুমটা তাড়াতাড়ি উঠান, এত সময় নিচ্ছেন কেন? স্লো মোশনে আসছেন নাকি? আরশ নুসরাতের ঘোমটাটা উঠালো। মুখোমুখি বসে থাকায় চোখাচোখি হলো সেকেন্ড কয়েকের জন্য। নুসরাত ফট করে চোখ দূরে সরিয়ে নিল। আরশ নুসরাতের দিকে ঝুঁকে আসতেই দু হাত রাখলো আরশের দুপাশে, নুসরাতের দুপাশে। নিজের হাতের মাঝে মেয়েলি দেহটা আবদ্ধ করতে কাহিনীর লতিতে ঝুঁকে এলো ঠোঁটটুকু। নিবিড়ভাবে বলে উঠল, আমার বিশ্বাসই হচ্ছে না তুই এখন আমার কাছে। নুসরাত নাছির এখন আমার নিজেকে কিভাবে যেন বিশ্বাস করাতেও কষ্ট হচ্ছে। তুই বল নুসরাত। নুসরাত মাথা সামান্য পিছিয়ে সরিয়ে নিতে আরশের দিকে অদ্ভুতভাবে তাকালো। আরশ তখনও প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নুসরাতের দিকে তাকিয়ে। নুসরাত কি বলবে খুঁজে পেল না। সে বিশ্বাস করতে পারছে না, তাহলে নুসরাত বিশ্বাস করবে কিভাবে? তার মুখ গভীর থেকে গভীর হতে শুরু করলো। হাতের আঙ্গুলগুলো অনায়াসে স্পর্শ করে গেল নুসরাত নাসিরের আঙ্গুল। আরশ চোখ বুঝে তখনও বিড়বিড় করে শোনা গেল, আমার বিশ্বাস হচ্ছে না, এটা তুই। যেন কোনো স্বপ্নে ঘুম ভাঙলে শেষ হয়ে যাবে। এতটা শান্তি লাগছে কেন আমার বল? আরশ থমকায় সেকেন্ড কয়েকের জন্য, তারপর ডাকলো, নুসরাত। নুসরাত আরশের কপালে চুল ছাড়া থাকলেও দেখলো না। আরশ ফিসফিস করে জিজ্ঞাসা করতে শোনা গেল, আমার কথা মনে আছে হয়েছে তোর কখনো? না। আমার জন্য কেঁদেছিস কখনো? না। কাঁদিসনি? না। আরশ চোখ খুলে নুসরাতের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। মেয়েলির নাক থেকে ঠোঁট সরিয়ে বিড়বিড় করে বলল, মিথ্যুক। পূর্ব। নাহিয়ান চোখ তুলে তাকালো। দৃশ্যপটে দেখা গেল রেস্টুরেন্টের ভেতর। অভিজাত্যে মোড়ানো তাক অনুসরণ করে সামনে তাকাতে নুসরাতের দেখা মিলল। কারাগারে সে শ্যাওলা পড়া দেওয়াল নেই, শিক নেই, আছে শুধু ট্রান্সপারেন্ট গ্লাস। রাস্তার বাহিরে চলমানকৃত গাড়ি দেখা যাচ্ছে, মাঝে মাঝে শব্দ ভেসে আসছে রিস্টার ক্রিং ক্রিং করে। ঠাট্টা করলো নাহিয়ান। আজ নামের বিকৃতি ঘটালেন না যে? গায়ে কালো রাঙা কোটটা রাখলো নুসরাত। চেয়ারে টেনে বসার আগেই নাহিয়ান উঠে বের করে দিল। নুসরাত টু শব্দটি করলো না। ইন করা শার্টের একটা বোতাম খুলে বলল, এসি ঠান্ডা বাতাস নিমেষেই ঠান্ডা করছে শরীর। টেবিলের ওপর রাখা পানি এক নিঃশ্বাসে খেয়ে আবারও রেখে দিল। শার্টের হাতা গুটিয়ে রাখলো। আবারও কেন দেখার কথা বলে পাঠিয়েছেন? সময় নিন, একটু শ্বাস ফেলুন, তাড়াতাড়ি বলছি। নুসরাত চোখে চশমা খুলে রাখলো টেবিলের ওপর, টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, সময় নেই পূর্ব, আজ অনেক কাজ রেখে এসেছি। কাজ পরে করা যাবে, এত হাইপার হচ্ছেন কেন? মেন টপিকে আসুন পূর্ব, এত সময় নিচ্ছেন কেন? পুরুষালী পুরো কণ্ঠ বাকিয়ে কিছু থাসলো নাহিয়ান। বলল, আপনি জানেন আমি কেন আপনাকে আবার ডেকে পাঠিয়েছি? নুসরাত কপাল কোচকে ঠোঁটের আকার শুরু করে নিমিষে দাঁড়িয়ে বলল তড়িৎ, কণ্ঠস্বর আগের মতোই রইল। এই বিষয় ছাড়া আপনার আর কোনো কথা নেই পূর্ব? না, আমি আপনাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে মানা করেছি। সমস্যা কোথায়? সমস্যা নেই কোথাও। নাহিয়ানের কণ্ঠস্বর খানিকটা উঁচু, তাও সমস্যা মাত্রই। বলল, আপনাকে আমি পছন্দ করি। নুসরাত তিত্তির কণ্ঠে ভাসল, আমাকে জিজ্ঞাসা করে আপনি আমাকে পছন্দ করেছিলেন? এর দায়ভার তো আমার না, সম্পূর্ণ আপনার। নাহিয়ানের শ্বাস ফেলল। বলল, আপনি আগে বসুন নুসরাত, বসার মতো পরিস্থিতি আপনি রাখলে তো বসবো পূর্ব। নাহিয়ান আর কথা বলার প্রত্যুত্তর কিছু বলল না। উঠে দাঁড়ালো। আশেপাশে ব্যক্তিকে বোঝার আগেই চেপে ধরলো কিছুটা যেন। নুসরাত ঠোঁট পাকিয়ে চোখ পাকিয়ে শাসালো, কণ্ঠে খানিকটা নিষেধাজ্ঞা, গায়ে হাত দেবে না,
গায়ে হাত না দিয়ে কথা বলুন। নাহিয়ান চল সহ নুসরাতকে টেনে বসাতেই চেয়ারে চোখ বন্ধ করে সময় নিল। তারপর তাকালো সরাসরি নুসরাতের চোখে। চোখ দুটো তাকিয়েছিল তার দিকে। নুসরাত হলো নিমিষেই চোখাচোখি দুজনের। শেষ জ্বালিয়ে আহ্ঙ্গার দিল যেন। নাহিয়ান সেসবে তোয়াক্কা করলো না, স্পষ্ট কণ্ঠে জানালো, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার মত কি এ বিষয়ে? প্রস্তাবের উত্তরে সেকেন্ডে ভেতরে আসলো, আমি এর আগে এ বিষয়ে আপনাকে মতামত জানিয়েছি। আমি এবারে জানতে চাচ্ছি। নাহিয়ানের দৃষ্টি প্রশ্নোক্ত। নুসরাত সেদিকে ফিরেও তাকালো না, বলল, আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই আমি। নাহিয়ান তাতে দাঁত চেপে হিসিসে ওঠে, সমস্যা কোথায় আপনার? আরশের অপেক্ষায় এখনো বসে আছেন, ওকে চান আপনি? বলুন বলুন। নুসরাত কণ্ঠস্বরে কিছুটা ঠান্ডা রেখে ডাকনাম ধরে ডাকলো, পূর্ব। আপনি? অতি উদ্বিগ্ন কণ্ঠে নুসরাতের কথা ফুরানোর আগে তড়িঘড়ি করে, হ্যাঁ আমি কি খারাপ এটা বলবেন? নুসরাত মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নাহিয়ান সতর্ক করলো, আমার দিক থেকে এভাবে মুখ ফেরাবেন না নুসরাত, এ বিষয়ে আমার সহ্য করতে পারি না। নাহিয়ান থামকে সেকেন্ড কয়েকের মতো। নুসরাত জিজ্ঞাসা করলো, আমাকে আপনি গত বছর যাবৎ বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আপনার কাছে হিসাব আছে? নুসরাত সে কথায় উত্তর দিল না, মুখ ঘুরিয়ে রাখলো কিছুটা। নাহিয়ান বলল, 454 বার প্রস্তাব দিয়েছি এটা নিয়ে। এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আর কতবার দিলে আপনি ফিরিয়ে দিবেন? আর কতবার আমাকে ফিরিয়ে দিবেন? এবার আমার কথাটুকু একটু ভাবুন। এতক্ষণ যদি দেওয়ালে মাথা ঠুকতাম, দেওয়ালটা অন্তত ফাটতো, কিন্তু আপনার মন সিমেন্টের মতো এই জায়গায় অটল শক্ত। নুসরাতের উত্তর আসলো না। নাহিয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না। টেবিলের ওপর হাত রেখে বসে রইল অনেকক্ষণ। নুসরাত সেই তার দিক থেকে ফিরেও তাকালো না যেন। ট্রান্সপোর্ট গ্লাসের আশেপাশে চেয়ে রইল। বহু পূর্ব করা অর্ডার ওয়েটার এসে টেবিলের উপর রেখে গেল। গোলাপি রঙের অতিরিক্ত ক্রিম করা এক টুকরো কেক। নাহিয়ান ঠেলে দিল নুসরাতের দিকে। মৃদুকণ্ঠে আওড়ালো, নিন খান। নাহিয়ানের ডাকে চোখের পলক ফেলো না যেন, ঘুরল না সে। সে চেয়েও দেখলো না বিকালের শেষ আলোটুকু। আবারও লোকটার স্বর ভেসে এলো, খাবারের ওপর রাগ নেই আপনার, খান। খাবো না। খেয়ে ফেলুন নুসরাত, আমাকে এত কষ্ট দিয়েছেন কেন? আমি কোথায় দিলাম? আপনি দিচ্ছেন না। প্রশ্ন শেষ করতে নাহিয়ান শ্লেষাক্ত ভঙ্গিতে অট্টস্বর হেসে ফেল। নুসরাতে থেকে উত্তর আসলো সেকেন্ডের ভেতর, আপনি নিজ উদ্যোগে তা নিচে করে দিচ্ছেন, যার সদয় আমার। এবার খেয়ে ফেলুন। নুসরাত দুহাত টেবিলের ওপর রেখে নাহিয়ানের দিকে তাকালো। মলিন দুটো চোখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য মিষ্ট কণ্ঠে বলল, আপনার জন্য আমার কষ্ট হয় পূর্ব। কেন? আমার মতো একটা মেয়ের পিছু নিয়েছেন, এখনো সময় আছে, ভালো একটা মেয়ে দেখে সুন্দর জীবনযাপন করুন। সম্ভব না। নুসরাত অতিরিক্ত হুইট ক্রিম মিশ্রিত একটি কেক নিচ্ছে না দেখে নাহিয়ান বলল, পেস্ট্রি না খেলে আমি খাইয়ে দিব। আপনি নিশ্চিত সেটা পছন্দ করবেন না? নুসরাত কথা বাড়ালো না, চামচ দিয়ে পেস্ট্রিতে একটু একটু করে টুকরো করে মুখে দিতে লাগলো। বলল, ভদ্রলোক হয়েও এ ধরনের কথা বলবেন না। নুসরাত আর কিছু বলবে তার আগেই কথা কেটে দিল নাহিয়ান। বলল, ছেড়ে দিব? খারাপ কাজ সব ছেড়ে দিব, আপনি যা বলবেন তাই করব। কিন্তু? নুসরাত কিন্তু কি? আমার হয়ে যান, আপনার জন্য আমি সব ছেড়ে দিব, আমাকে বিয়ে করে ফেলুন। নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। আগের তুলনায় বিষয়টা স্বাস্থ্যের জন্য ভালো হলেও গলাটা ফুলে গেল। নাহিয়ানের কাছে বেশ আকর্ষণীয় লাগলো। বিয়ে করব কিভাবে বলুন পূর্ব? আমি তো বিবাহিত। আপনার ডিভোর্স হয়ে গেছে, তবুও খারাপ দেখায় একজনকে ছেড়ে আরেকজনের ঘাড়ে চড়ে বসা। আমার কাছে বিষয়টা লজ্জাজনক মনে হয়। বিয়েটা করা আমার জন্য ফ্যাক্ট না। বিয়ে করে লাভ কি? নাহিয়ান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। বলল, বিয়ে করা আপনার জন্য জরুরি ফ্যাক্ট না নুসরাত। সমাজে ডিভোর্সি নারীদের সহজ চোখে নেয় না। এ বিষয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, যেহেতু নারীবাদী মন সমগ্র এ বিষয়ে কথা বলতে শর্ট একটা কথা বলি। ডিভোর্সি নারীদের যেহেতু সমাজ সহজ চোখে নিবে না, তাহলে পুরুষ কেন নিবে? দুজনের চোখে সমান দেখা উচিত। কিন্তু এমন সময় আমাদের সোসাইটি তো শুধু মেয়েদের দায়ভার ছেলেদের না, প্রকৃতি দুজনকেই সমান দোষী করে। কথাটা শেষ হতে নুসরাতের ঘড়ির দিকে তাকাতেই সন্ধ্যা 6টা। বাইরে নেমেছে অন্ধকার পূর্বের দিকে। পূর্ব ঘুরে কুচকে তাকিয়েছে ভুরু। সে তাড়াতাড়ি সময় গেল কিভাবে? চলে যাওয়ার সময় হয়ে গেছে বলে উঠে দাঁড়ালো সে। নিচের হন্টের গ্রিন কালার
ব্যাগটা হাতে তুলে নিতেই চোখে চশমা পরে নিল। নাহিয়ানের দিকে তাকিয়ে বলে, আমার কাছে যদি আরেকটু সময় থাকতো এই বিষয় নিয়ে দীর্ঘ আলাপে করা যেত। আজ উঠি, অনেক দেরি হয়ে গেছে। কথা শেষে ওয়েটারকে ডাক দিয়ে এক্সকিউজ মি। ওয়েটার এগিয়ে আসতে নুসরাত কাঠ এগিয়ে দিল। নাহিয়ান বাধা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করলেও তা খাটলো না নুসরাতের ওপর। সে চোখ পাকায়। আজ আমার পক্ষ থেকে ট্রিট, কিছু খেতে চাইলে অর্ডার করে ফেলুন ঝটপট। নুসরাত নাসিরের পক্ষ থেকে এরূপ অফার সহজে আসে না। আমি খুবই টাকার বিষয় হিসেবেই। নাহিয়ান দুপাশে মাথা দোলায়। সে কিছুটা অর্ডার করবে না বলে শুধু হলো আমার প্রস্তাবের উত্তর কি? টোটালি হেসে ফেরে পি পিএস এর পিআরএস মেশিনে কার্ড দেওয়ার সময় ওটা জানালো, ম্যাম বিল করা হয়েছে, আপনার পে করা লাগবে না। নুসরাতের কথা বাড়ালো না। হ্যান্ডব্যাগ বাবল দাবা করে এগুলো সামনে। পিছু থেকে নাহিয়ান তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মার্বেল টাইলসের ঘর্ষণে লো ভাইল্ট্রাইলসে বাতাসের সাথে হেলিয়ে যাচ্ছে। নাহিয়ান হাসছে তা দেখে। এই তো শেষ দেখা ছিল তাদের। সেদিন দেখা আর একটু দীর্ঘ হলে মন্দ হতো কি? অবসান ঘটতো কি? ঘটতো না। তাহলে কেন নুসরাত নাসির হারিয়ে গেল? নাহিয়ানের এই প্রশ্ন মনের ভেতর রয়ে গেল। উত্তর আসে না। ফজরের আজানের শব্দ আসছে তার মধ্যে। উঠে বসে সে শক্ত খাটিয়া থেকে। ছোটখাটো জানালার ওপাশটা গাছ দেখা যাচ্ছে। গাছের পাত ফোকর দিয়ে তারা উঁকি দিচ্ছে, যেন উজ্জ্বল নক্ষত্রগুলো মিটমিটি হাসছে। দিনের আলো ফুটতে যাবে তখনই নাহিয়ানের উজ্জ্বল নক্ষত্রের দিকে চোখ গেল। দীপ্তিমান আলোর দিকে তাকিয়ে চার দেওয়ালের আড়ালে থাকা শিকের উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে নাহিয়ানের মনের কোণে চোখের কথাগুলো পড়ে গেল। উজ্জ্বল নক্ষত্রের মাঝে সেই চোখগুলো অন্ধকারের মধ্যে কুচকুচে কালো মণি, আর আলো ছটা পড়তে সামান্য বাদামি। শূন্য হাসিতে ঠোঁট এলিয়ে দিল সে। এই তো সেদিন তারা নুসরাত নাসিরের দেখা হয়েছিল। এই তো সেদিন তাদের আলাপ হলো। সেসব তো সেদিনই। বোঝার জো নাই 4-5টা বছর কিভাবে কেটে গেল চোখের পলকে। সময় এত তাড়াতাড়ি কেন কেটে যায়? সময় না কাটলে এত তাড়াতাড়ি নুসরাত নাসির পাড়ি জমাতো নাও পারে। হাতটা তুলে চোখের পানি মুছল নাহিয়ান। অনুভূতি চোখে ছিটকে পড়ছে। ঠোঁট ছিঁড়ে অনাচন বেরিয়ে আসতে চাইছে মিশ্র হাসি। হা হা করে হেসে উঠল বহুদিন পর। পাগলের মতো হাসলো, বিড়বিড় করলো, নুসরাত নাসির, নুসরাত নাসির, আমার প্রিয় নুসরাত নাসির। আপনি যেতে যেতে আমার কারাবাস নিবাস করে গেলেন। আপনি আমার ধ্বংস করে দিলেন, আর আমি সেই ধ্বংসের এক মুঠো ছাই আপনার মনে করে তুলে নিলাম। আপনার আমার দেখা কি সৃষ্টিকর্তার কাছে ধ্বংস করার জন্যই ছিল? নাহিয়ান থমকালো। পাগলের মতো হাসতে হাসতে আকাশের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে থেকে রবের কাছে বোধহয় শুকরিয়াও করে ফরিয়াদ জানালো সে। উদ্দেশ্য একটাই, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি যদি আমাকে সৃষ্টি না করতেন, আমার জন্ম না সুযোগ দিতেন, তাহলে আমি আপনার এত সুন্দর সৃষ্টি দেখার সুযোগ পেতাম না। আপনি বলুন, ইউ আর বেস্ট প্লেয়ার অফ আল্লাহ, আই লাভ ইউ। নাহিয়ান ঠান্ডা পানি দিয়ে অজু করার সময় পায়ে পানি ঢাললো। পশ্চিমের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঠোঁটের কিঞ্চিত হাসি তার। দীর্ঘ সময় নিয়ে সূরা পাঠ করলো। রুকু দিয়ে সিজদাতে যেতে ডুকরে কেঁদে ওঠে। চোখে দিয়ে পানি টপ টপ করে ঠান্ডা মেঝেতে পড়তে লাগলো তার। নাহিয়ান ফিসফিস করে আওয়াজ করে ভেসিয়ে দিল যেন, নুসরাত নাসির কেন আমার হলো না? ওকে না পাওয়ার আক্ষেপ আমি কিভাবে মিটাবো? আপনি বলুন। নাহিয়ানের আক্ষেপ মিশ্রিত করুস্বর সেই ভোরের শীতলতার সাথে মিশে গেল। সে জানতে পারল না যার জন্য সে এই কারাবাস গ্রহণ করেছে, যার জন্য এই বিভ্রমের দিন কাটাচ্ছে, যার জন্য সে ধ্বংস হওয়ার পথে, সেই নুসরাত নাসির বেঁচে আছে, নিজের ঘরে আছে, নিজের বিবাহিত জীবন সুখে কাটাচ্ছে। নাহিয়ান আবরার পূর্ব কেন কিছুই গুণ অক্ষরে টের পেল না?